নমস্কার বন্ধুরা, আমি দেব। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এলাম আমাদের মায়াপুর ট্যুর ব্লগের দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের জার্নি, হোটেল স্টে আর প্রিমিয়াম মহাপ্রসাদের অসাধারণ এক্সপিরিয়েন্স। আর আজকের এই শেষ পর্বে আপনাদের দেখাবো মায়াপুরের সবচেয়ে সুন্দর ও ভক্তিময় কিছু মুহূর্ত। এখানে বেশ মার্কেটে অনেক স্কার্টের আছে, রাধারানীর মতন সাজার মতনও আছে। তো যদি চাও তোমরা কেউ এখানে এসেও কেনাকাটা করে নিতে পারো। খুব সুন্দর সুন্দর দুপুরে দারুণ মহাপ্রসাদের পর এমন একটা জমিয়ে ঘুম হলো যে শরীর মন দুটোই একদম ফ্রেশ হয়ে গেল। তারপর বিকেল হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম ইস্কন মায়াপুরের মেন গেটের দিকে। আর যাওয়ার পথে রাস্তার দুধারে চোখে পড়লো অসংখ্য দোকান, কোথাও পুজোর সামগ্রী, কোথাও ড্রেস, কোথাও সুন্দর সুন্দর আর ফুড স্টল। পুরো রাস্তা জুড়েই যেন এক আলাদা প্রাণোচ্ছল কাজ করছিল। ওরা নিচ্ছেন, মাথায় লাগাচ্ছে সব। বন্ধুরা, সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে 24 ঘন্টা ব্যাপী নিরবিচ্ছিন্ন হরিনাম সংকীর্তন চলতে থাকে। দিন হোক বা রাত, সবসময় এখানে হরে কৃষ্ণ নামের ধ্বনি চারিপাশকে এক আলাদা শান্তি আর ভক্তিময় পরিবেশে ভরে রাখে। সত্যি বলতে এই জায়গায় কয়েক মিনিট দাঁড়ালেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। মায়াপুরের আসল অনুভূতিটা যেন এখানেই সবচেয়ে বেশি উপলব্ধি করা যায়। প্রচুর মার্কেট এখানে বসে আছে, ভেতরে পরপর দোকান। তো বিকেলবেলায়, সকালবেলায় প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমরা কেউ বেরাতে পারিনি। এই জাস্ট গেট নাম্বার 3 দিয়ে আমরা ঢুকলাম, সবাই আসছে পেছনে। পরপর বন্ধুরা, ইস্কনের কথা বলতে গেলে অবশ্যই স্মরণ করতে হয় এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে। খুব সাধারণভাবে বলতে গেলে তিনি সারা বিশ্বের মানুষের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র আর ভগবদ্গীতার বাণী পৌঁছে দিয়েছিলেন। অত্যন্ত কম বয়সে নয়, জীবনের অনেকটা সময় পার করার পর তিনি বিদেশে গিয়ে কৃষ্ণ কনসাসনেস এর প্রচার শুরু করেন। আর তার অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ বিশ্বের নানা দেশে ইস্কনের মন্দির, আশ্রম আর ভক্তদের দেখা মেলে। মায়াপুরকেও তিনি বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। তাই এখানে এলেই তার অবদান আর তার উপস্থিতি যেন আলাদা করে অনুভব করা যায়। কিছুটা এগাতেই চোখের সামনে ভেসে উঠল সেই সুবিশাল ও অপূর্ব সুন্দর টেম্পল অব দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম। দূর থেকেই মন্দিরটা বিশাল গম্বুজ আর নীলাভ স্থাপত্য যেন সবাইকে মুগ্ধ করে দেয়। যদিও এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তবুও এর সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো। জানা যায় এই চন্দ্রোদয় মন্দিরের শুভ উদ্বোধন 2027 সালে হওয়ার কথা। আর সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এটি বিশ্বের অন্যতম বৃহৎ বৈদিক মন্দির হিসেবে পরিচিত হবে। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, বৈদিক জ্ঞান, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক বিশাল কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হচ্ছে। ভেতরে আর্কিটেকচার, ডোম ডিজাইন আর সূক্ষ্ম কারুকাজ দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। দেখতে দেখতেই
সন্ধে প্রায় নেমে এলো। চারপাশের পরিবেশও যেন ধীরে ধীরে আরও শান্ত আর ভক্তিময় হয়ে উঠছিল। আমরাও ধীরে ধীরে এগিয়ে চললাম সন্ধ্যের আরতি দেখার উদ্দেশ্যে। চারিদিকে তখন হরিনাম, কঞ্চেলের ধ্বনি আর অসংখ্য ভক্তের উপস্থিতি। পরিবেশটা যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। সত্যি বলতে ইস্কন মায়াপুরের সন্ধে আরতি অ্যাটমসফিয়ার নিজের চোখে না দেখলে অনুভব করা খুবই কঠিন। আরেকটু সামনে এগাতেই চোখে পড়ল এক বিশাল ডোমের। আসলে এই ডোমের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের ভেদিক এক্সিবিশন, স্পিরিচুয়াল প্রেজেন্টেশন আর প্ল্যানেটোরিয়াম শো, যেখানে বৈদিক জ্ঞান, সৃষ্টি রহস্য, মহাবিশ্বের ধারণা আর কৃষ্ণ কনসাসনেস খুব আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়। শোনা যায় ভেতরের লাইটিং, সাউন্ড এফেক্ট আর প্রেজেন্টেশন নাকি সত্যি দেখার মতো। তবে সেদিন আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমাদের হাতে সময় খুব অল্প ছিল। সন্ধে আরতি দেখার জন্য আমরা প্রবেশ করলাম ইস্কন মায়াপুরের মেন টেম্পলে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। মন্দির প্রাঙ্গণের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা বা ভিডিও রেকর্ডিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই ভেতরের এই অসাধারণ পরিবেশটা আমরা ক্যামেরা ক্যাপচার করতে না পারলেও মন দিয়ে অনুভব করার চেষ্টা করেছি। আরতির সময় পুরো মন্দির ভরে উঠেছিল কঞ্চেল আর ধ্বনি, ঘন্টার আওয়াজ আর হরিনাম সংকীর্তনে। সন্ধে আরতি দেখার পর আমরা স্ন্যাক্স আর একটু বিশ্রামের জন্য চলে এলাম বিখ্যাত গোবিন্দাসে। জায়গাটার এনভায়রনমেন্ট সত্যি খুব সুন্দর আর শান্ত ছিল। তবে এখানে একটা মজার বিষয় হলো নর্মাল চা পাওয়া যায় না, তার বদলে এখানে হার্বাল চা পাওয়া যায়। সত্যি বলতে আমার পার্সোনালি এই হার্বাল টিটা খুব একটা ভালো লাগে, কিন্তু অনেকেই আবার হেলথ ড্রিঙ্ক হিসেবে বেশ পছন্দ করেন। এছাড়া এখানে নানা ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল, কাটলেট, বেকারি আইটেম থেকে শুরু করে আরও অনেক রকমের মিষ্টান্ন। আমরাও কিছু স্ন্যাক্স ট্রাই করলাম, টেস্ট ভালোই ছিল, তবে দামটা একটু বেশি বলেই আমার মনে হলো। তবুও ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। বিশেষ করে মায়াপুরের শান্ত পরিবেশে বসে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার আলাদাই একটা ফিলিংস ছিল। এরপরেই আমরা গোবিন্দাসের পাশে একটি পার্কের মধ্যে কিছুটা কোয়ালিটি টাইম কাটালাম। চারপাশের শান্ত পরিবেশ, হালকা ঠান্ডা হাওয়া আর সুন্দর লাইটিং পুরো জায়গাটাকে যেন আরো ম্যাজিক্যাল করে তুলেছিল। সত্যি বলতে চারদিক এত সুন্দর লাগছিল যে সেখানে থেকে উঠতেই ইচ্ছে করছিল না। বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটানোর পর আমরা আবার গোবিন্দাসের ভেতরে প্রবেশ করলাম ডিনার করার জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, রাত 8টার পর কিন্তু আর নতুন করে অর্ডার নেওয়া হয় না। তাই যারা এখানে ডিনার করার প্ল্যান করবেন তারা অবশ্যই একটু তাড়াতাড়ি চলে আসবেন। আমরা ঠিক সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, তাই আর কোনো সমস্যা হয়নি। এখানকার সাত্বিক খাবারের ফ্লেভার একদম আলাদা, খুব বেশি মশলাদার নয়, কিন্তু খেতে ভীষণ টেস্টি আর স্যাটিসফাইং। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শান্তভাবে ডিনার করার এক্সপিরিয়েন্সটা পুরো মায়াপুর ট্রিপটাকে আরও স্পেশাল করে তুলেছিল। তবে এখানকার খাবার দাবারের দাম কিন্তু একটু এক্সপেন্সিভ। ডিনার শেষ করতে করতে আমাদের তখন রাত প্রায় 9টা বেজে গিয়েছিল।
আর ফেরার সময় ইস্কন মায়াপুর চত্বরটা যেন একদম অন্যরকম লাগছিল। কিছুক্ষণ আগেও যেখানে অসংখ্য ভক্তের ভিড়, হরিনাম আর মানুষের কোলাহল ছিল, সেখানে তখন চারপাশে একদম শান্ত আর প্রায় জনশূন্য। সত্যি বলতে মুহূর্তটা বেশ অবাক করার মতো ছিল। কে বলবে একটু আগেই এখানে এত বড় ভিড় ছিল। রাতের ঘুমটা একদম শান্তিপূর্ণভাবেই কাটলো, আর নতুন একটা সুন্দর সকালের অপেক্ষায় ছিলাম আমরা। সকালের আলোয় চন্দ্রোদয় মন্দিরের নীলাভ চূড়াটা যেন আরো অপূর্ব লাগছিল। মনে হচ্ছিল শান্ত সকালের আকাশের সঙ্গে মন্দিরটা যেন একদম স্বর্গীয় সৌন্দর্য তৈরি করেছে। আর তার সঙ্গে ভেসে আসা হরিনাম সংকীর্তন পুরো পরিবেশটাকে একদম আলাদা একটা ডিভাইন ভাইব এনে দিচ্ছিল। আজ আমরা মহাভোগ খেতে চলেছি গদা ভবনে, কারণ একটা কথা তো মানতেই হবে, মায়াপুর এসে গদা ভবনের ভোগ খেলাম না, এটা যেন ভাবাই অসম্ভব। গদা ভবনের সামনে এসে তো আমরা একদম অবাক। চারিদিকে শুধু সারি সারি মানুষের লাইন। এখানকার মহাপ্রসাদের জনপ্রিয়তা যে কতটা, সেটা এই ভিড় দেখলেই বোঝা যায়। এখানে দুপুর 1টা থেকে মহাপ্রসাদ পরিবেশন শুরু হয়, আর সেই ডিভাইন ভোগের স্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে অপেক্ষা করেন। তবে যারা মাটিতে বসে খেতে অসুবিধা অনুভব করেন, তাদের জন্য এখানেও আলাদা করে চেয়ার টেবিলের বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। সত্যি বলতে সেই ভোগের স্বাদ যেন একদম স্বর্গীয় অনুভূতি দিচ্ছিল। মায়াপুরে এখনো অনেক কিছুই দেখা বাকি থেকে গেল, তাই আবার যখন এখানে আসব তখন অবশ্যই সেই জায়গাগুলো আপনাদের দেখাবো। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।